স্নেহের ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের সামনে মাধ্যমিক যে টেস্ট পরীক্ষা হতে চলেছে, সেই টেস্ট পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের আজকে আমি বাইরন স্যার তোমাদের জন্য 2 নম্বরের সমগ্র সিলেবাসের উপরে কতগুলি প্রশ্ন দেব। কতগুলি ঠিক বলতে ঠিক 16টি প্রশ্ন। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য এই 16টি প্রশ্ন আমি দেখে রেখেছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা এই 16টি প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে দেখো, উত্তরগুলো ভালো করে দেখো। এবং আবারও বলছি, এই 16টি প্রশ্ন তোমাদের সামনে টেস্ট এবং ফাইনাল পরীক্ষার মধ্যে 100% তোমরা এখান থেকে পাবে। কি বললাম? 100% তোমরা এখান থেকে পাবে। কেননা আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য 16টি প্রশ্ন সমগ্র সিলেবাসের উপরে আমি বের করেছি। এবং আমার আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে লাস্ট মিনিট তোমাদের সাজেশন 2 নম্বরের ক্ষেত্রে। অতএব তো চলো আর দেরি না করে আজকের আলোচনাটা শুরু করি। আজকে আলোচনায় যে প্রশ্নটি প্রথমে আলোচনা করব সেটা হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কি, এই প্রশ্নটা। তো সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব হলো এটাই যে সামরিক ইতিহাস চর্চায় তখনই করা হয় যখন যুদ্ধের বিভিন্ন নিয়মকানুন, যুদ্ধের গুরুত্ব, যুদ্ধের ফলাফল, সেনাদের পোশাক পরিচ্ছদ এবং একটি দেশের সেনাবাহিনী সম্পর্কে যে আলোচনা, সেটাকে বলা হয় সামরিক ইতিহাস চর্চা। পরবর্তী প্রশ্ন, অ্যানাল স্কুল কি? 1929 খ্রিস্টাব্দে একটা নতুন ধরনের ইতিহাস চর্চা আসে। সেই ইতিহাস চর্চাটা কি ছিল? অ্যানালস অফ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি নামক একটি পত্রিকার মাধ্যমে। এখানে যারা আলোচনা করতেন তাদেরকে বলা হয় এক কথায় অ্যানাল স্কুল। এই অ্যানাল স্কুলে কারা কারা ছিলেন? ঐতিহাসিক মার্ক ব্লক, লিসিয়ান ফেভার প্রমুখ। পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিট কি? 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যারিংটন মেকলে বা ব্যাবিংটন মেকলে, যাই বলো না কেন, 1835 খ্রিস্টাব্দে টমাস ব্যারিংটন মেকলে শিক্ষা সংক্রান্ত বিষয়ে আমাদের দেশে পাশ্চাত্য শিক্ষার জন্য যে প্রস্তাবটি পেশ করেন সেটা কি বলা হয়? মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব। পরবর্তী প্রশ্ন, 3 আইন কি? 1872 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার আমাদের দেশে একটি সামাজিক আইন পাশ করেন। সেই সামাজিক আইনটাকে বলা হয় 3 আইন। এই সামাজিক আইনে কি ছিল বা 3 আইনে কি ছিল? বাল্যবিবাহ এবং বহু বিবাহ নিষিদ্ধ, তার সাথে বিধবা বিবাহ এবং অসবর্ণ বিবাহটাকে আইনসিদ্ধ করা হয়। 4 নম্বর প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া কি? তারিকা ই মোহাম্মদিয়া কথার অর্থ হলো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের নির্দিষ্ট পদগুলো কর্তব্য সহকারে পালন করা। এক্ষেত্রে আমাদের দেশে যে আন্দোলনটা হয়েছিল ওয়াহাবি আন্দোলন, সেই আন্দোলনটার অপর একটি নাম হলো বা সেই আন্দোলনটার নামই হলো তারিক ই মোহাম্মদিয়া। আমাদের বাংলায় ওয়াহাবি আন্দোলন প্রচলন করেছিলেন বারাসাতের তিতুমির। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ সরকার দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি গড়ে তুলেছিল কেন? কি বলছে? দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। দেখো, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি যেটা বলছে সেটা হচ্ছে ব্রিটিশ সরকার 1831 থেকে 33 খ্রিস্টাব্দে কোল যে বিদ্রোহ ছিল সেই কোল বিদ্রোহকে দমন করেছিল। এই কোল বিদ্রোহ দমন করার যে ফলাফল সেটা ছিল দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি। কারণ কি? এই দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সির দ্বারা উপজাতিকে একটা নির্দিষ্ট স্থান ব্রিটিশ সরকার করে দেয়। পরবর্তী প্রশ্ন, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। দেখো, জমিদার সভা কি ছিল? জমিদারদের স্বার্থ সুরক্ষা করার জন্য। অন্যদিকে ভারত সভা কি ছিল? ভারত সভা ছিল মধ্যবিত্তদের একটি সংগঠন। আরেকটি কি ছিল? জমিদার সভা প্রতিষ্ঠিত হয় 1838 খ্রিস্টাব্দে আর ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মঙ্গল পাণ্ডে কে ছিলেন? মঙ্গল পাণ্ডে ভারতবর্ষ ইতিহাসে একটি উজ্জ্বলতম নাম। কেন? 1817 খ্রিস্টাব্দে
তিনি প্রথম সিপাহী বিদ্রোহের সূচনা করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, লাইনোটোপ কি? লাইনোটোপ হলো এক ধরনের ছাপার অক্ষর বা ছাপার অক্ষর, যেটা কি যে হরফটাকে সেই যন্ত্রে সাজানো অবস্থায় রাখা হতো। এটি 1884 খ্রিস্টাব্দে জার্মানির বিখ্যাত ঘড়ি প্রস্তুতকারক O.M. হেলার এটি আবিষ্কার করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কে কবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন? 1876 খ্রিস্টাব্দে ডক্টর মহেন্দ্রলাল সরকার ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন। পরবর্তী প্রশ্ন, হালি প্রথা কি? হালি প্রথা হলো গুজরাটের বারদৌলি নামক একটি জায়গায় অনুন্নত কালীপরাজ শ্রেণীর মানুষরা, মানে এক অনুন্নত জাতিগোষ্ঠী আছে কালীপরাজ, সেই কালীপরাজ শ্রেণীর মানুষরা সেখানকার উচ্চ বর্ণের বিত্তবান পুজলি পরাজ শ্রেণীর মালিকদের জমিতে শ্রমিক হিসাবে বংশানুগতভাবে তারা কাজ করত। এই প্রথাটা কি বলা হচ্ছে? হালি প্রথা। 12 নম্বর প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে গঠিত হয় ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টি। এই পার্টির কি কাজ ছিল? শ্রমজীবী মানুষদের মধ্যে বামপন্থী মতাদর্শের প্রচার, মালিক শ্রেণীর শোষণ থেকে মুক্তি ঘটাতে তাদের ঐক্যবদ্ধ গণ আন্দোলন, এটাই ছিল এই দলের উদ্দেশ্য, বা এই দল এই কারণে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, কল্পনা দত্ত বিখ্যাত কেন? দেখো, ভারতে ব্রিটিশ বিরোধী সশস্ত্র যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে নারী সমাজের মধ্যে সব থেকে অন্যতম উল্লেখযোগ্য হচ্ছেন কল্পনা দত্ত। তিনি 1939 খ্রিস্টাব্দে জেল থেকে মুক্তি পান, অর্থাৎ তিনি তার আগে জেলে বন্দী ছিলেন এবং ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। চট্টগ্রাম, তার একটি বিখ্যাত বই আছে চট্টগ্রাম অভ্যুত্থান। 14 নম্বর প্রশ্ন, কার্লাইল সার্কুলার কি? দেখো, বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকে দ্রুততার সঙ্গে দমন করার জন্য, অর্থাৎ 1905 খ্রিস্টাব্দে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনকে ব্রিটিশ সরকার দ্রুত দমন করার জন্য একটি আইন পাশ করেন, সেটার নাম হচ্ছে কার্লাইল সার্কুলার। 15 নম্বর প্রশ্ন, নেহেরু লিয়াকত চুক্তির দুটি শর্ত লেখো। দেখো, নেহেরু হচ্ছেন আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আর লিয়াকত হচ্ছেন পাকিস্তানের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী, যাই বলো না কেন। তো নেহেরু লিয়াকত চুক্তিটি কি নামে পরিচিত? দিল্লি চুক্তি। আর আরেকটা শর্ত হচ্ছে 1950 খ্রিস্টাব্দে এই চুক্তির দ্বারা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের সেই সময় প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান এই চুক্তির মাধ্যমে ভারতের উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য তারা এগিয়ে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন 16 নম্বর, রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়? 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন যেটা গঠিত হয়েছিল, তার কারণ ছিল তেলুগু ভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়েছিল, এই কারণেই এই কমিশনটা গঠন করা হয়। এরপর থেকে ভারতের অন্যান্য স্থানেও ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিতে আন্দোলন গড়ে উঠেছিল। ঠিক এই সময় ভারত সরকার বাধ্য হয়ে 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে। অর্থাৎ আবার একটু ভালো করে বলে দিই, বিষয়টা বুঝতে না পারলে তোমরা, রাজ্য পুনর্গঠন কমিশনটা এটাই ছিল যে 1953 খ্রিস্টাব্দে তেলুগু ভাষীরা তাদের ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত করেছিল। ঠিক দেখো, যদি ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হয়, তাহলে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোও তো ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন করার জন্য আন্দোলন করবে। যেন ভবিষ্যতে সেটা না হয়, সেই কারণেই 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত করা হয়। তো শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে ছিল এইটুকুই আলোচনা। গুরুত্বপূর্ণ যে 16টি আলোচনা করলাম, অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো দেখবে, উত্তরগুলো জেনে রাখবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।